আসসালামু আলাইকুম। আজ 2 মে 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। বাংলাদেশের গণমাধ্যমে ভুয়া খবরের ছড়াছড়ি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে নোটিশ, মুক্তি পাচ্ছেন ইমরান খান। এবার বিস্তারিত। গত কয়েক বছরের তুলনায় 2023 সালে দেশের গণমাধ্যমগুলোতে ভুয়া খবর বেশি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেক পার্টনার বুম বাংলাদেশ গত বছর দেশের গণমাধ্যমে 44টি ভুয়া ও বিভ্রান্তিকর খবর চিহ্নিত করেছে। এর আগের বছর বুম বাংলাদেশ 16টি ভুয়া খবর চিহ্নিত করেছিল। বুম বাংলাদেশের দেওয়া তথ্য অনুযায়ী আগের বছরগুলোর তুলনায় 2023 সালে গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশের সংখ্যা উদ্বেগজনক হারে বেশি ছিল। ফেসবুকে শেয়ার হওয়া ভুয়া খবর চিহ্নিত করে গণমাধ্যমগুলোর রেটিং করেছে তারা। বুম বাংলাদেশ এক প্রতিবেদনে জানায়, গেল বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জেনারেটেড কন্টেন্ট যেমন মানুষের মাঝে সাড়া জাগিয়েছে, তেমনি ভুয়া খবর প্রতিরোধের ক্ষেত্রেও নতুন নতুন শঙ্কা তৈরি করেছে। ভুল তথ্যের প্রবাহের ধারায় ভুয়া মিডিয়া, ফটো কার্ড বা নিউজ কার্ড এবং এডিটেড ভার্সন নতুন মাত্রা যুক্ত করেছে। 2023 সালে দেশের মূলধারার গণমাধ্যমে মোট 44টি ঘটনায় ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রচার হতে দেখা গেছে। 44টি ঘটনার মধ্যে কোনো ঘটনায় একটি গণমাধ্যমে ভুয়া খবরটি প্রকাশিত হয়েছে, আবার কোনো কোনো ঘটনায় একটি ভুয়া খবর একাধিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। এমনও দেখা গেছে তথ্য যাচাই না করে অন্যের খবর কপি করে প্রকাশের কারণে কোনো কোনো ঘটনায় 15 এর অধিক গণমাধ্যমে একই ভুয়া খবরের ফাঁদে পা দিয়েছে। বুম বাংলাদেশ পর্যবেক্ষণ করে দেখেছে, অধিকাংশ ভুয়া খবরই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খবর যাচাই না করে। ভিন্ন দেশের স্থানীয়, অখ্যাত ও নির্ভরযোগ্য নয় এমন গণমাধ্যম থেকে অসতর্কভাবে সংবাদ নেওয়ার ফলে। এছাড়া আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমকে অনুসরণ করা, যাচাই না করে তাদের বরাতে সংবাদ প্রকাশ করাও অন্যতম কারণ। আগের 3 বছরের ধারাবাহিকতায় 2023 সালেও ভুয়া খবর প্রচারে টানা চতুর্থবারের মতো শীর্ষে রয়েছে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভি। গেল বছরে গণমাধ্যমটি এককভাবে সর্বোচ্চ 9টি ভুয়া খবর প্রচার করে ফেসবুকে বুম বাংলাদেশের রেটিংয়ের শিকার হয়েছে। এছাড়াও 7টি ভুয়া খবর প্রচার করে দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক বেসরকারি সম্প্রচার মাধ্যম RTV এবং 6টি ভুয়া খবর প্রকাশ করে তৃতীয় অবস্থানে রয়েছে অনলাইন সংবাদ মাধ্যম বাংলা নিউজ 24। এছাড়া 5টি করে ভুয়া খবর প্রচার করেছে ঢাকা পোস্ট, আজকের পত্রিকা, সমকাল, আমাদের সময় ও দৈনিক ইত্তেফাক। 4টি করে ভুয়া খবর প্রচার করেছে চ্যানেল 24, কালের কণ্ঠ, যুগান্তর, বাংলা ট্রিবিউন ও প্রথম আলো। 3টি করে ভুয়া খবর প্রচার করেছে ডিবিসি নিউজ, বিডি নিউজ 24, জাগো নিউজ 24, জুম বাংলা, ডেইলি বাংলাদেশ, যমুনা টিভি, রাইজিং বিডি, 71 টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। 2টি করে ভুয়া খবর প্রচার করেছে চ্যানেল আই, নাগরিক টিভি, ইনকিলাব, নয়া দিগন্ত, মানবকণ্ঠ, কালবেলা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নিউজ 24, মানব জমিন, বাংলা ভিশন, সংবাদ প্রকাশ, সারা বাংলা .net ও বাংলাদেশ জার্নাল। 1টি করে ভুয়া খবর প্রচার করেছে বৈশাখী টিভি, দৈনিক আমাদের সময়, সাম্প্রতিক দেশকাল, ঢাকা মেইল, দেশ টিভি, নিউ নেশন, দেশ রূপান্তর, বাংলাদেশ টুডে, ভোরের কাগজ, সময়ের আলো, নিউজ বাংলা, দৈনিক বাংলা, যায় যায় দিন, দৈনিক সংগ্রাম, ভোরের ডাক, প্রতিদিনের বাংলাদেশ, NTV, নয়া শতাব্দী, 52 টিভি ও বিবিএস বাংলা। তাপদাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, পবিত্র রমজান, ঈদ উল ফিতর ও পয়লা বৈশাখের ছুটি শেষে 21 এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও দেশ জুড়ে হিট অ্যালার্ট ও তাপপ্রবাহের কারণে তা 1 সপ্তাহ পিছিয়ে যায়। তীব্র তাপপ্রবাহ আর হিট অ্যালার্টের মধ্যেই গত 28 এপ্রিল স্কুল কলেজ চালু হয়। তবে প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। গরমে অসুস্থ হয়ে শিক্ষক সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয়। এরপর শুনানি নিয়ে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত রুল সহ আদেশ দেন।
আদেশে চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 2 মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। অথচ শিক্ষামন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে আরও বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাংবিধানিক এখতিয়ার আছে, সেখানে এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তবে অবশ্যই আমরা তার উপরে আদালতে আপিল বিভাগে যাব। একটু আগেই শুনেছি আদালত একটা নির্দেশ দিয়েছে। শিক্ষামন্ত্রী হাইকোর্ট জনদুর্ভোগ বিবেচনায় কোনো আদেশ দিলেই কথায় কথায় আপিল বিভাগে চলে যান এবং সেখানে উন্নত দেশের বিভিন্ন উদাহরণ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। অথচ এক এক দেশের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় সেই দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং পরিবেশ পরিস্থিতি অনুসারে। এটি কি শিক্ষামন্ত্রী আসলে বুঝতে চান না, নাকি বুঝেও না বোঝার ভান করেন? এছাড়া শিক্ষামন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, ইংলিশ মিডিয়ামের ক্লাস চলবে আর বাংলা মিডিয়াম সব বন্ধ থাকবে। এটা বৈষম্যমূলক। ইংলিশ মিডিয়ামের সব কার্যক্রম ব্রিটিশ কারিকুলামে পরিচালিত হয় এবং পরীক্ষাও হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। ইংলিশ মিডিয়ামে অতি ধনী পরিবারের সন্তানেরা পড়াশোনা করে, যারা এসি গাড়িতে চলে এবং ক্লাসও করে এসি রুমে। সুতরাং সেই শিক্ষা কার্যক্রমের সঙ্গে বাংলাদেশের প্রচলিত শিক্ষা কার্যক্রমের তুলনা করার কোনো মানেই হয় না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নেতারা হতাশ বা ক্লান্ত নয়। বিএনপি নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না। দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। ঢাকা নগরীর পথচারীদের মধ্যে মহানগর উত্তরের বাড্ডা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, বেসিক সহ ব্যাংক লুট করে, হলমার্ক কেলেঙ্কারি করে, পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সে টাকা তারা বিদেশে পাচার করেছে। তারা মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী, সন্তানদের, আত্মীয় স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে। ভারতের লোকসভা নির্বাচন দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বাংলাদেশ থেকে রাজনৈতিক দল হিসেবে শুধু আওয়ামী লীগকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিভিন্ন প্রদেশে 7টি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থাশীল এবং আওয়ামী লীগকে যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তাদের প্রকৃত বন্ধু মনে করে, এই আমন্ত্রণ সেই ইঙ্গিতে বহন করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে। এই আমন্ত্রণের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরে পাঠিয়েছেন। এবার ইমরান খান প্রসঙ্গ। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান দাবি করেছেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এই মাসে জেল থেকে বেরিয়ে আসবেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আগেই তাকে মুক্ত করার চেষ্টা ছিল তাদের। তিনি বলেন, আদিয়ালা কারাগারে দীর্ঘ 14 ঘণ্টার শুনানি হয়েছে। পিটিআই প্রতিষ্ঠাতা মে মাসে জেল থেকে মুক্তি পাবেন এবং জনসমক্ষে আসবেন। গওহর স্পষ্ট করেছেন যে তাদের কারো সাথে কোনো ব্যাকডোর যোগাযোগ ছিল না, যদি থাকে তবে সবাইকে জানানো হবে। তিনি আরও বলেন, আমরা মাওলানা ফজলুর রহমানের সাথে আন্দোলনের বিষয়ে আলোচনা করছি। আশা করছি আমরা এবং মাওলানা একই সাথে জোট করব। এমন সিদ্ধান্তের খুব কাছাকাছি আছি আমরা। তবে তারা এমকিউএমপি, পিএমএলএন এবং পিপিপি ছাড়া সবার সাথে আলোচনা করবেন। গওহর আরও বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের জন্য শের আফজাল মারওয়াতের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পিটিআই চেয়ারম্যান বলেন, আমাদের ফোকাল পার্সন জেল প্রশাসনের সিনিয়র আইনজীবী ইন্তেজার পাঞ্জু থাকে আজও কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, মাত্র 5 জন আইনজীবীকে পিটিআই প্রতিষ্ঠাতার সাথে দেখা করতে দেওয়া হয়েছিল। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে তার বার্তা মামলা নতুন মোড় নিয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় নতুন পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত বলেছেন,
ইমরান খান তার কাছে গোপন রাষ্ট্রীয় নথি রেখেছেন বা তার কাছে রাখা এসব নথি হারিয়ে গেছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে এমন কোনো প্রমাণ নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে একটি তার বার্তা ফাঁস করতে চেয়েছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে, ওই তার বার্তার মাধ্যমে ইমরান প্রমাণ করতে চেয়েছিলেন পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। সাইফার মামলায় দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে ইমরান খান ও তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির দায়ের করা আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের দ্বৈত বেঞ্চ এই মামলায় পর্যবেক্ষণ দেন। এবার ভারত প্রসঙ্গ। সম্প্রতি নির্বাচনী প্রচারণায় ভারতের মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দেওয়ার পাশাপাশি তাদের সন্তান বেশি হয় দাবি করে বক্তব্য দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কংগ্রেস ক্ষমতায় এলে ভারতের জনগণের সম্পদ মুসলমানদের মাঝে বিলিয়ে দেবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। মোদীর দেওয়া সেই মুসলিম বিদ্বেষী বক্তব্যের জোর প্রতিবাদ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদীর উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনি বলেছেন আমরা সম্পদ চুরি করে যাদের আরও সন্তান আছে তাদের দেব। দরিদ্র মানুষের সব সময় সন্তান বেশি হয়, সন্তান কি কেবল মুসলমানদেরই আছে? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার নিজেরও তো 5টি সন্তান, তাহলে কি শুধু মুসলমানদের বাচ্চা বেশি হয়? ছত্তিশগড়ের জাঞ্জগির চাম্পা জেলার একটি নির্বাচনী সমাবেশে তিনি কথা বলেন। মোদীর দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, মোদী বলেছেন আমরা জনগণের সম্পদ মঙ্গলসূত্র কেড়ে নেব। আমরা 55 বছর ধরে দেশ শাসন করেছি, আমরা কার মঙ্গলসূত্র কেড়ে নিয়েছি? তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন মঙ্গলসূত্র এবং মুসলমানদের কথা বলছেন। আসলে লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে, তা বুঝতে পেরে মোদী হতাশ হয়েছেন। তিনি আরও বলেন, দরিদ্র মানুষের সন্তান বেশি আছে কারণ তাদের সম্পদ নেই, কিন্তু কেন আপনি শুধু মুসলমানদের কথাই বলছেন? মুসলমানরা এই দেশেরই একটি অংশ। এরপর নিজের পরিবারের বিষয়ে কংগ্রেস সভাপতি বলেন, বাড়িতে একটি অনুষ্ঠানে আগুন লেগে আমার মা, কাকা, বোন সবাই মারা যায়। সেই সময়ে আমার বাবা আমাকে বলেছিলেন তিনি আমার অনেক সন্তান দেখতে চান। ভারতের লোকসভা নির্বাচনে ইতোমধ্যেই 2 দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে, বাকি আরও 5 দফা ভোট। এই নির্বাচন নিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচারণায় নেমে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময়ই বলে থাকি যে তাকে বিশ্বাস করে ভুল করেছি, কিন্তু এই কথাটা আমরা কেন বলবো? কাউকে একচ্ছত্রভাবে বা নিরঙ্কুশভাবে বিশ্বাস করার যেমন প্রয়োজন নেই, ঠিক তেমনি অবিশ্বাসেরও প্রয়োজন নেই। তাহলে বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে কি দোলাচলতায় থাকবো আমরা? না, আপনি যদি প্রফেশনাল বা পেশাদার থাকেন তাহলে সেটাই হবে যৌক্তিক বিষয়। কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে পেশাদার থাকার অর্থ হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনে একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেন, সেটা হোক অর্থনৈতিক সম্পর্ক অথবা ব্যক্তিগত সম্পর্ক। তখন আর আপনাকে আফসোস করতে হবে না। সেই জন্য আসুন বিশ্বাসের ক্ষেত্রে অবশ্যই আমরা পেশাদারিত্ব বজায় রাখি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার মধ্যপ্রাচ্যের খবর। গাজা উপত্যকার রাফায় হামলা করার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বুধবার হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার চ্যানেলকে বলেছেন, শত্রু যদি রাফায় স্থল আগ্রাসী অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে, কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না। হামদান আরও বলেন, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, প্রতিরোধ আন্দোলন এখনও দারুণ আছে, আর একই সময়ে জায়নবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যকায় ধরা পড়ছে। তিনি আরও বলেন, ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরছে, তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে। হামদান নিশ্চিত করেন যে হামাসের 2 নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনওয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে, তারা মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। তিনি বলেন, যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে। হামদান বলেন, এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো এই যে প্রতিরোধ বলয়ের শক্তি ও ক্ষমতা বেড়েছে। জায়নবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেন, যারা গাজায় সমুদ্র জেটি নির্মাণ করছে তারা হলো আমেরিকান সরকার।
তিনি বলেন, গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিনি জনগণের শত্রু। গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে। তিনি একই সাথে চীনা মধ্যস্থতাকে স্বাগত জানান। তিনি বলেন, শত্রু রাফা যুদ্ধে প্রত্যেককে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাককে বলেছে, এবার যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছে। হামাস সদস্যরা কায়রোতে আলোচনার পর ফিরে গেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ইসরায়েলের নেতাকে গণহত্যাকারী হিসাবেও অভিহিত করেছেন। পেত্রো রাজধানী বোগোতায় মে দিবসের সমাবেশে বলেন, আগামীকাল ইসরায়েল রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে, কারণ দেশটিতে এক গণহত্যাকারী প্রেসিডেন্ট রয়েছেন। তিনি এ দিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ নাকি যুদ্ধ পরিচালনাকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। পেত্রো বারবার গাজায় ইসরায়েলের ভূমিকায় তীব্র সমালোচনা করেছেন। তিনি এমনকি 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের সমালোচনা করতেও অস্বীকৃতি জানিয়েছেন। পেত্রোর এই ঘোষণা লাতিন আমেরিকায় ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের সাথে ঐতিহাসিক সম্পর্কের অবসান হলো। বছরের পর বছর ধরে ইসরায়েল এই দেশকে অস্ত্র সহায়তা দিয়ে গেছে। আসলে কলম্বিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী দেশই হলো ইসরায়েল। তবে 7 অক্টোবরের পর নাৎসিরা যেভাবে ইহুদিদের সম্পর্কে কথা বলতো, গাজাবাসীর ব্যাপারে একই ধরনের ভাষা প্রয়োগের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তকে অভিযুক্ত করার পর ইসরায়েল কলম্বিয়ায় নিরাপত্তা রফতানি বন্ধ করে দেয়। এরপর বোগোতা ইসরায়েলের রাষ্ট্রদূতকে বিদায় নেয়ার নির্দেশ দেয়। কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কোনো গণতান্ত্রিক জনসাধারণ আন্তর্জাতিক রাজনীতিকে নাৎসিবাদ পুনঃপ্রতিষ্ঠাকে সমর্থন করতে পারে না। গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেও তিনি ইসরায়েলকে নাৎসিদের সাথে তুলনা করেছিলেন। ফেব্রুয়ারিতে পেত্রো গাজায় খাদ্যের অভাবে বিপুল সংখ্যক লোকের মৃত্যুকে গণহত্যার সাথে তুলনা করেন, হলোকাস্টের মতো বলে অভিহিত করেন। গত মার্চে পেত্রো ঘোষণা দিয়েছিলেন, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি না হলে তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। হেগস্থ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিয়েছিল কলম্বিয়া। এতে গাজা যুদ্ধকে গণহত্যা কনভেনশনের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়। কলম্বিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে ইসরায়েল। এর আগে 1 নভেম্বর লাতিন আমেরিকার বলিভিয়াও ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।